নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফাত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের বাস্তব সংখ্যার অনুশীলনী যে একের অঙ্কগুলো আছে তার মধ্যে 1 থেকে 8 পর্যন্ত যে এমসিকিউ ছিল সেই এমসিকিউগুলো আমি সমাধান করেছি। তো আজকে আমি তোমাদের 9 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। দেখো 9 নম্বর আমাদেরকে 3টা অঙ্ক দিয়ে দিছে, √5, √7 এবং √10। এই 3টা অঙ্ককে আমাকে বলছে কি, একটু খেয়াল করো, আমি এখানে তোমাদেরকে একটু দেখাই। এখানে আমাদেরকে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 9 নম্বর দিয়ে খেয়াল করো যে প্রমাণ করো যে, মানে আমাদেরকে প্রমাণ করতে হবে √5, √7 এবং √10 প্রত্যেকে অমূলদ সংখ্যা। √5 এবং √7, √10 এগুলো প্রত্যেকে অমূলদ সংখ্যা যে, এটা আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে। তা আমরা কিন্তু জানি √5 যে একটা অমূলদ সংখ্যা, √7 একটা অমূলদ সংখ্যা, √10 একটা অমূলদ সংখ্যা, কারণ আমরা কিন্তু অমূলদ সম্পর্কে ইতিপূর্বে 2টা পর্বতে জেনে এসেছি, তাই না? তো আমরা কিন্তু জানি যে এই 3টাই অমূলদ সংখ্যা। তারপরও আমাদেরকে বলছে যে প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা অমূলদ সংখ্যা যে, এটা তুমি প্রমাণ করে দিতে হবে। এটা কিসের প্রমাণ আছে যে এটা অমূলদ সংখ্যা? এই প্রমাণটাই তোমাদেরকে করতে হবে। তো চলো আমরা প্রমাণ করে দিই। দেখো এখানে বলছে, ক নাম্বার দিকে খেয়াল করো, এখানে বলা হয়েছে √5 একটি অমূলদ সংখ্যা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এইবার একটা কথা মনে রাখবা, যেহেতু √5 একটা অমূলদ সংখ্যা, এটাকে আমরা ধরে নিতে হবে √5 একটা মূলদ সংখ্যা। এটা পরে ধরবো, একটু দেখো। আমি সমাধানে চলে যাই, সমাধানের দিকে দেখো। এখানে আমরা লিখছি আমরা জানি। আমি কি লিখছি বলো তো? এখানে আমি লিখছি কিন্তু আমরা জানি। কি জানি? আমরা জানি 4 5 9। কেন লিখলাম লেখাটা আমি একটু তোমাদেরকে দেখাই। আমি মনে করো 4 লিখলাম, আমি মনে করো কি লিখলাম, 4 লিখলাম, 4। তারপরে লিখছি লেস দেন, তারপরে হচ্ছে 5, তারপর হচ্ছে লেস দেন, তারপরে হচ্ছে 9। তার মানে কি, 9 থেকে 5 ছোট, 5 থেকে 4 ছোট। আচ্ছা, এবার দেখো এই যে আমি এই যে এটাকে লিখলাম 4, এটাকে যদি আমরা কি করি, দেখো 4কে যদি আমরা √ওভার করি, 4কে যদি আমরা √ওভার করি তাহলে আমরা কত পাবো, এটা পরে দিচ্ছি। তারপর আমি লেস দেন দিলাম, তারপর হচ্ছে আমি 5কে আবার √ওভার দিলাম, 5কে √ওভার দিয়ে দিলাম। তারপর দেখো লেস দেন 9কে আমরা √ওভার দিলাম, 9কে আমরা √ওভার দিলাম। এবার দেখো সমান সমান, আমরা যদি 4কে রুট করি তাহলে আমরা দেখো 2 স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা কত পাই, 4 পাই। কত পাই? 2 দুগুণে 4 পাই। তাহলে আমরা পাই কত? এটাকে যদি আমরা বর্গ করতে যাই তাহলে আমরা পাই হচ্ছে 2। ঠিক আছে? তারপর হচ্ছে লেস দেন, তারপর হচ্ছে দেখো 5, এই √5 কিন্তু যায় না, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, এই জন্য এটা বর্গ করা যাবে না। তারপর দেখো লেস দেন, এবার দেখো এই জায়গাতে খেয়াল করো, এটাকে যদি আমরা 3-এর উপর হোল স্কোয়ার দিই, যদি আমরা কি করি, 3-এর উপর হোল স্কোয়ার দিই, তাহলে কিন্তু আমরা 9 পাই। ঠিক আছে? তাহলে বোঝা গেল এটা আমরা করলে 9 কত পাবো, 3 পাবো। তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটা পাবো। আমরা কিন্তু দেখো এই জায়গাতে আইসা এই সংখ্যাটা কিন্তু পেয়েছি। আমি আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। এটা কেন বের করলাম? যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে √5 একটা কি, √5 একটা অমূলদ সংখ্যা আমাদের প্রমাণ করতে হবে। তাই কিন্তু দেখো √5 মানে কি, 5 থেকে ছোট। এই জায়গাতে খেয়াল করো একটু, 5 থেকে ছোট কি 4, 5 থেকে বড় কি মূলদ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা 9। ব্যাপারটা বুঝতেছো? 5 থেকে ছোট পূর্ণ সংখ্যা কি 4, 5 থেকে বড় পূর্ণ সংখ্যা কি 9। ঠিক আছে? এই জন্য আমরা √5 এর মানে উভয় দিকে, মানে √5 থেকে ছোট এবং বড় দুইটা পূর্ণ সংখ্যা নিলাম। নেওয়ার পর আমরা ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 2 লেস দেন √5 লেস দেন 3। তাহলে বোঝা গেল কি, এই জায়গাতে √5 কিন্তু আমরা রুট করতে পারিনি। এটা যেহেতু আমরা জানি এটা অমূলদ সংখ্যা, তাও আমাদেরকে প্রমাণ করতে হবে। এই জন্য আমি দেখো এই জায়গায় একটু খেয়াল করে, এই জায়গায় আমি লিখছি কি, সুতরাং √5 এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। অতএব আমাদের যে মানটা আমি উপরে নিয়েছিলাম, এই যে মানটা নিয়েছিলাম, এই জন্য এই জায়গাতে দেখো এটা কিন্তু এই যে 5, আমরা এভাবে যদি চিন্তা করি যে 5 কিন্তু 5 অপেক্ষায় 4 ছোট আর 5 অপেক্ষায় 9 বড়। ঠিক আছে? তো আমরা ক্যালকুলেশন করে এটা পেয়েছি, তাহলে এই জন্য আমরা লিখছি সুতরাং √5, সুতরাং √5 থেকে মানে 2 অপেক্ষা হচ্ছে √5 বড় এবং 3 অপেক্ষা √5 ছোট। ঠিক আছে? অতএব √5 পূর্ণ সংখ্যা নয়। √5টা কি পূর্ণ সংখ্যা না। আচ্ছা, যেহেতু পূর্ণ সংখ্যা না, তাহলে এটা মূলদ সংখ্যাও না। তাহলে এবার আমরা দেখি, সুতরাং একটু খেয়াল করো, সুতরাং √5 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। তা আমরা এখানে যেহেতু আমরা
এখানে পূর্ণ সংখ্যা পাই না, √5টা পূর্ণ সংখ্যা না আমরা দেখছি, সুতরাং √5টা মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা দুইটার যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, এবার দেখো যদি আমরা এবার কিন্তু আমি উপরে বলছিলাম যে আমরা এটাকে মূলদ সংখ্যা ধরে নিব, যদিও আমরা জানি √5টা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কিন্তু এটাকে আমরা মূলদ সংখ্যা ধরে নিব। এই জন্য আমি লিখছি দেখো, যদি √5 মূলদ সংখ্যা হয় তবে, যদি √5টা মূলদ সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা জানি মূলদ সংখ্যা যখন হবে তখন p/q আকারে প্রকাশ করা যাবে। ব্যাপারটা ভালো করে বুঝবা, √5 যদি মূলদ সংখ্যা হয় তাহলে কিন্তু তাকে p/q আকারে প্রকাশ করা যাবে, কিন্তু √5 যদি তোমার √5 এর যদি তুমি মান বের করো, তুমি ক্যালকুলেটারে চাপবা √5 সমান সমান একটা মান আসবে যা নাকি একটা অমূলদ সংখ্যা। কেন? কারণ তার কোনো কি নাই, মানে আমরা জানি যে মূলদ সংখ্যা কখন হয়, যখন কোনো সংখ্যাকে কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে বর্গ করা যায়। তো আমরা দেখতেছি এখানে √5 বর্গ করা যাচ্ছে না, এটা অমূলদ সংখ্যা আমরা দেখতেছি। তারপর দেখো আরেকটা সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে যদি পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যায় তাহলে সেটা মূলদ সংখ্যা। কিন্তু আমরা √5কে যখন আমরা বর্গ করব তখন কিন্তু দেখবা মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো আসবে এক এক সংখ্যা এক একভাবে আসবে। তোমরা কিন্তু ক্যালকুলেটর চাইবা দেখবা যে এক এক সংখ্যা এক একভাবে আসবে, যা নাকি পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যাবে না। আর পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যখন না যাবে তখন সেটা অমূলদ সংখ্যা, এটা তোমরা জানো, আমি ইতিপূর্বে আমার পর্বগুলোতে আলোচনা করেছিলাম। এই জন্য বলছি দেখো, ধরি √5, যেহেতু আমি এখানে ব্যাপারটা ভালো করে বুঝবা, কিন্তু যদি √5 মূলদ সংখ্যা হয় তবে তাহলে কিন্তু এটা p/qর সমান হতে হবে, অতএব তাকে কি করা হবে, p/qর সমান কিন্তু হতে হবে সে, অতএব কি তাকে ভগ্নাংশ আকারে লেখা যেতে হবে। তাহলে এখানে কিন্তু যখন পূর্ণ সংখ্যা মানে কোনো আবৃত্ত করা যাবে না তখন কিন্তু তাকে লেখাও যাবে না, তাকে p/q আকারে লেখাও যাবে না। তাহলে এই জায়গাতে আমি লিখছি দেখো, যে যদি √5 মূলদ সংখ্যা হয় তবে ধরি √5 = p/q, যেখানে p ও q উভয় স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক, যেখানে q > 1, অর্থাৎ কি কিউর থেকে মানে কিউর মানটা 1 থেকে বড় হতে হবে। ঠিক আছে, তারপর দেখো একটু খেয়াল করো, তোমরা একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তারপর দেখো এই জায়গাতে কি বলা হয়েছে, একটু খেয়াল করবা। এই জায়গাতে তো আমরা ধরে নিলাম, হ্যাঁ, ধরার পর আমরা এখানে পেলাম কি এই জায়গাতে আমরা যেহেতু √5 আছে আর এখানে হচ্ছে p/q আছে, তাহলে এবার আমাদের কি করতে হবে, এই রুটটাকে তুলতে হবে। এই রুটটাকে তুলতে হলে আমাদের কি করতে হবে, উভয় দিকে বর্গ করতে হবে। তাহলে আমরা দেখো উভয় দিকে যখন আমরা বর্গ করি, আমি একটু তোমাদেরকে দেখাই, তো উভয় দিকে যদি আমরা বর্গ করি, এখানে আছে √5 উপরে, এটাতে এই লাইনটা আমি দেখাচ্ছি, এই লাইনটা √5 আছে, তারপর সমান সমান আছে হচ্ছে আমাদের p/q, তাই না? তো আমরা যদি উভয় সাইডে বর্গ করি তাহলে কিন্তু p/q, তাহলে আমরা যদি উভয় সাইডে বর্গ করে দেই তাহলে কিন্তু √5 বা হচ্ছে, এবার দেখো এই জায়গাতে আমি যদি √5কে বর্গ করে দিয়ে দেই তাহলে একটা স্কোয়ার এখানে চলে আসবে। স্কোয়ার চলে আসলে আমরা কি করব, এই স্কোয়ারে আর বর্গ কেটে দিতে পারি, সমান সমান আমরা কিন্তু এখানেও এই সাইডেও কিন্তু আমরা বর্গ করব, যেহেতু উভয় সাইডে আমাদের বর্গটা করতে হবে। আর এখানে যদি আমরা বর্গ করি তাহলে p²/q² হবে। ঠিক আছে, বর্গ যদি তোমরা করো একবারে প্রথমে আমরা দিয়ে তারপর নিতে পারো, তাও অসুবিধা নেই। দেখো আমরা এবার কাটাকাটি করলে আমরা পাই কত, 5, যেহেতু আমরা √আর স্কোয়ারে কেটে গেছে, এখানে বা দিবা তোমরা, বা তারপর হচ্ছে আমরা পাই হচ্ছে 5 সমান সমান আমরা পাই কত, এখানে p²/q, এইটা পাই। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তাই পেয়েছি, দেখো এই জায়গাতে 5 সমান সমান p²/q। ঠিক আছে, এটা আমরা পেয়েছি। তারপর দেখো এইবার আমরা উভয় দিকে কিউ দ্বারা গুণ করব। তো দেখো উভয় দিকে যদি আমি কিউ দ্বারা গুণ করি, যেমন আমি লিখছি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে, তো উভয় পক্ষে যদি আমরা কিউ দ্বারা গুণ করি, তাহলে কি হবে, একটু আমি তোমাদেরকে দেখাই। উভয় সাইডে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে কি হবে, আমি একটু নিচে যাই। একদম সহজ, কিন্তু আমি তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমি একটু এবার চলে যাই। আমাদেরকে কি করতে হবে, উভয় দিকে কিউ দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে এইবার দেখো আমি যদি উভয় দিকে কিউ দ্বারা গুণ করি, মনে করো আমি লিখলাম 5 গুণ হচ্ছে কিউ। ঠিক আছে, আমি কিউ দিলাম, উভয় দ্বারা আমরা মানে এতো বাম দিকেও আমি কিউ দ্বারা গুণ করছি, হ্যাঁ, সমান সমান। এবার আমি কি করব, ডান দিকেও আমার কিউ দ্বারা গুণ করতে হবে, যেহেতু আমি লিখছি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে, তাহলে আমি লিখব হচ্ছে কিউ, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে p²/q², তাই না? আমাদের উপরে তাই ছিল না, p²/q², অর্থাৎ এটা ছিল কিন্তু এই যে এটা। তাহলে আমরা উভয় সাইডে কিউ দ্বারা গুণ করলাম। এবার দেখো যদি আমরা এবার যদি আমরা 5 দ্বারা কিউকে গুণ করি তাহলে আমরা 5 হচ্ছে 5q
সমান সমান হচ্ছে দেখো এবার এখানে একটা কিউ আছে, এখানে দুইটা কিউ আছে, দেখো একটা কিউ দ্বারা যদি আমরা কাইটা দিই তাহলে আমরা এখানে পাই হচ্ছে আরেকটা কিউ, থাকে কত একটা কিউ, তাহলে আমরা পাই কত পি স্কোয়ার বাই উপরে পাই হচ্ছে পি স্কোয়ার আর নিচে পাই হচ্ছে আমরা কিউ। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা পাই। তাহলে এবার দেখো আমরা কিন্তু এইটাই পেয়েছি এখানে, যে এই জায়গাতে যখন আমরা উভয় সাইডে কিউ দ্বারা গুণ করছি তখন আমরা পাইছি 5q ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তোমাদের অনেকের প্রশ্ন হইতে পারে যে কিউর মধ্যে স্কোয়ার ছিল সেটা কোথায় গেল, এই জন্য আমি কিন্তু তোমাদেরকে ব্যাপারটা ভেঙে বুঝাই দিচ্ছি। এবার দেখো আমি যখন এটা দেখলাম বা 5q ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ উভয় পক্ষে কিউ দ্বারা আমরা গুণ করার পর আমরা কি পাইছি, স্পষ্টত যে যে দেখো এই জায়গাতে স্পষ্টত যে 5q পূর্ণ সংখ্যা, 5q একটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ উভয় পক্ষে স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক, যেখানে কিউ গ্রেটার দেন 1, যেখানে 1-এর মানটা কিউর মানটা 1 থেকে বড় হবে, তাহলে তার কিন্তু সহমৌলিক, কিন্তু আমরা এখানে দেখতেছি এটা সহমৌলিক হয়নি। সুতরাং PQ 5q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। অতএব কি সমান হতে পারে না, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না, তাহলে ভাই কেমনে সমান হবে তোমরা একটু বলো তো। পূর্ণ সংখ্যা কি কখনো অপূর্ণ সংখ্যার সাথে সমান হতে পারে? কখনোই সম্ভব না। এই জন্য বলছে এখানে লেখা হয়েছে যে সুতরাং পি কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, কারণ এটা কিন্তু সমান হওয়ার কথাও না, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না, তাহলে সমান হবে না। অতএব যেহেতু সমান না, আমরা লিখতে পারি 5q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 5q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। যেহেতু এটা সমান না, এই জন্য আমরা লিখছি সমান। যদি হইতো, যদি সমান হতো যে পি কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতো, তাহলে আমরা কিন্তু এই মাঝখানে যে আমরা এইভাবে কি করছি সমান সমান দিয়ে তার মাঝে একটা দাগ দিছি, এটা কিন্তু দিতাম না, তাহলে সমান হতো। হ্যাঁ, যদি এটা না দিতাম তো সমান হতো, যেহেতু সমান নাই যেহেতু আমরা দাগ দিছি, আর দাগ দেওয়ার কারণে এটা হয়ে গেছে নট ইকুয়াল। অর্থাৎ 5q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, 5q কখনো পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। সুতরাং √5 এর মান পি বাই কিউ আকারে কোনো সংখ্যাই হতে পারে না। অর্থাৎ কি √5 এর মানটা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যেহেতু পি স্কোয়ার বাই কিউ সমান না, অর্থাৎ √5 পি বাই কিউ সমান না, এক কথায়। ঠিক আছে, যেহেতু পি স্কোয়ার বাই 5q ইজ ইকুয়াল টু যেহেতু 5q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, যেহেতু 5q পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, অতএব আমরা লিখতে পারি কি, যে এই কথাটা লিখতে পারি √5 নট ইকুয়াল পি বাই কিউ। যেহেতু এটা তার সমান হতে পারে না, তাহলে √5ও কিন্তু তার সমান হতে পারবে না। ঠিক আছে, এই কথাটা দেখো আমি জায়গাতে লিখছি। ঠিক আছে, অতএব সুতরাং আমরা লিখতে পারি √5 মূলদ সংখ্যা নয়, অতএব √5 একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, একইভাবে তোমরা একদম সহজ ভাষায় দিয়ে আমি তোমাদেরকে বলি, √7 এবং কি তোমার √7 এবং হচ্ছে √10, এই দুইটার ক্ষেত্রে তুমি একবার হুবহু সব একই থাকবে, জাস্ট শুধুমাত্র তুমি √5 এর জায়গাতে √10 লাগাই দিবা। অর্থাৎ যেখানে √5 আছে, খালি 5 এর জায়গাতে তুমি 10 লাগাই দিবা, √5 যেখানে আছে সেখানে তুমি কি লাগাই দিবা, 10 লাগাই দিবা, √10 লাগাই দিবা। অতএব আবার √5 যেখানে আছে সেখানে তুমি √7 লাগাই দিতে পারো। তারপর 7 যেখানে আছে সেখানে তুমি শুধুমাত্র কি করতে পারো, 5 যেখানে আছে সেখানে তুমি 7 লাগাই দিতে পারো। একেবারে হুবাহুব জাস্ট তুমি কি করবা, আমি তোমাদেরকে বলি, এখানে মনে করো √5 আছে, এখানে √5 আছে, তুমি এখানে √7 লাগাই দাও, √7 একটা করো তাহলে √7 লাগাই দিবা, √10 একটা করো তাহলে √10 লাগাই দিবা। এখানে দেখো, এখানে এই জায়গাতে √7 একটা করলে √7 লাগাই দিবা, √10 একটা করলে √10 লাগাই দিবা। তারপর দেখো এখানে তুমি √7 একটা করে তাহলে 7q লাগাবা, আর যদি √10 একটা করে তাহলে 10q লাগাবা। এক কথায় এই জায়গাটা পরিবর্তন করলে তোমার অঙ্কটা হয়ে যাবে, তবে একটু পরিবর্তন আছে। দেখো এইটা কিন্তু এইটা খ নাম্বার অঙ্কটা কিন্তু এই জায়গাটায় পরিবর্তন নেই। ঠিক আছে, এই জায়গাটা ওই একবার হুবাহুব √5 এর মতো √7 অঙ্কটা লাগাই দিলেই হয়ে যাবে, কিন্তু √10 এই জায়গাটাতে একটু পরিবর্তন আছে, তাই তোমাদেরকে আমি √10টার খালি এই জায়গাটা দেখাই দিব। কেন বলো তো, কারণ আমরা দেখছি দেখো এই জায়গাতে √5 এবং 7 এর ক্ষেত্রে এই 9 কিন্তু এখানে কি, এখানে আমরা 9 ধরছি, কিন্তু 10 তো 9 যদি আমরা 10 ধরি তাহলে 10 কিন্তু তোমার 9 থেকে ছোট হয়ে বড় হয়ে যায়, তাহলে এখানে আমাদের কি করতে হবে, 16 ধরতে হবে, 16 ধরতে হবে পূর্ণ সংখ্যা। ঠিক
ঠিক আছে। আর তার পূর্বেরটা যদি আমরা ধরি তাহলে আমরা কিন্তু এখানে 9 ধরতে পারি। তো আমরা যাই একটু পরের পেজে চলে যাই, হ্যাঁ? পরের পেজে তোমাদেরকে আমি একটু এটা দেখাই। 10 নাম্বারেরটা এই জায়গাটা একটু আমি তোকে একটু হাইলাইট করে দেখাই, দেখো। একটু এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটাতে একটু খেয়াল করো, এই জায়গাটাতে জাস্ট একটু পরিবর্তন হবে। কেন কেন পরিবর্তনটা হবে বলো তো? যেহেতু এখানে 10 আছে, আর আমরা কিন্তু ওই জায়গাতে 9 ধরছিলাম, যেহেতু তাহলে 9 তো 10 থেকে ছোট, তাহলে এবার 10 থেকে একটু বড়টা ধরবো। তো 10 থেকে বড় কত? 16। 16 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কীভাবে? তো তুমি 4কে যদি হোল স্কোয়ার করো তাহলে 4 4 16 হয়। কত হয়? 16 হয়। 16কে যদি তুমি আবার রুট ওভার করো তাহলে তুমি 4 পাবা। কত পাবা? 4 পাবা। তাহলে এখানে কিন্তু এটা আর এটা কিন্তু ওই যে 9 আমরা এখানে নিয়ে এসেছি। কেন? 9টা 10 থেকে ছোট। তো দেখো 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা আমি উপরে দেখাইছিলাম, মানে আগের অঙ্কটা দেখাইছিলাম। তার 3 এর উপর হোল স্কোয়ার, তো তাহলে পাবে হচ্ছে 9, পাবে হচ্ছে 9, 9কে তুমি বর্গ করো তাহলে পাবে হচ্ছে 3। ঠিক আছে? অতএব আমরা এটা লিখতে পারি 3 গ্রেটার লেস দ্যান √10, তারপর হচ্ছে লেস দ্যান 4। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। খালি এই জায়গাটাতেই পরিবর্তন হবে, আর বাকি সব তুমি এই যে √5 যেখানে আছে, যে অঙ্কটা আমি করেছি, এবার হুবাহুব সেম, খালি √10 লাগাই দিবা, শেষ অঙ্ক। আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। একেবারে হুবাহুব অঙ্ক, একই লেখা, সবই এক, শুধুমাত্র তুমি মানে √10 √5 এর জায়গায় √10টা লাগাই দিবা, এতটুকুই শেষ। যেখানে 5 কিউ আছে সেখানে 10 কিউ লাগাই দিবা, এতটুকুই শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।